কিভাবে ছোট ছোট কিছু টিপস ফলো করে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ও গুছিয়ে রাখি সেটাই থাকছে আজকের ভিডিওতে। এছাড়া এই টিপসগুলো ফলো করলে গৃহিণীদের কষ্ট কমবে এবং সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে। ভিডিও শুরুতেই সবার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই প্রথম টিপসে। তো আমাদের রান্নাঘরে রান্না করার জন্য আমাদের যে হাঁড়ি পাতিলগুলো ধরতে হয়, কড়াইয়ের ডান্টিটা ধরতে হয়, এজন্য কিন্তু আমরা এরকম কিছু লুসনি বা আপনারা কি বলেন আমি ঠিক জানি না, এবং রান্নাঘরটা ক্লিন করার জন্য এরকম কিছু টাওয়াল ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার করা হলে আমরা অনেক সময় কাউন্টার টপ বা রান্নাঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো এরকম না রেখে এরকম একটা অর্গানাইজার বক্সে আমরা যদি ব্যবহার শেষে জিনিসটি এভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু রান্নাঘরও গোছানো থাকবে এবং আমাদের জায়গা মতো জিনিসটা থাকাতে যখন প্রয়োজন যেটা খুশি আমরা বের করে নিতে পারবো, আবার প্রয়োজন শেষে এখানে গুছিয়ে নিতে পারবো। এতে করে আমাদের রান্নাঘরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকবে। চলে আসলাম দ্বিতীয় টিপসে। আমাদের অনেক সময় দেখা যায় ছোট রান্নাঘর থাকে ভাড়া বাসাতে, তো সেখানে রান্নার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো কিন্তু রাখতে অনেকটাই অসুবিধা হয়, জায়গা হয় না। তো আমরা যদি এরকম একটা হ্যাঙ্গার রান্নাঘরে টানিয়ে নিতে পারি, তো সেখানে কিন্তু আমাদের রান্নাঘরের ব্যবহৃত অনেক জিনিসপত্র আমরা এইভাবে হ্যাং করে রেখে দিতে পারবো। এতে করে রান্নাঘরের সৌন্দর্যও কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং সেই সঙ্গে আমাদের রান্নার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো এবং আমাদের প্রয়োজন মতো সেই জিনিসটাকে নিয়ে ব্যবহার করতে পারবো। আশা করছি এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগছে, আর কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি খুশি হব। আমাদের রান্নাঘরে ব্যবহৃত হাতা, খন্তা, চামচ, পিলার থেকে শুরু করে যাবতীয় যে জিনিসপত্রগুলো অনেক সময় কিন্তু আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, যার কারণে প্রয়োজন মতো কিন্তু আমরা খুঁজে পাই না। তো আমরা যদি এরকম স্পুন হোল্ডার বা কোনো অর্গানাইজারে এভাবে যদি আমাদের রান্নার ব্যবহৃত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতেও অনেক সুন্দর পরিপাটি গোছানো লাগবে। সেই সঙ্গে আমাদের যখন যেটা দরকার আমরা প্রয়োজন মতো কিন্তু জিনিসগুলো পেয়ে যাব। তো আমি এখানে দুইটা অর্গানাইজার বক্সে একটা ছোট ছোট স্পুন, কাইসি, পিলার এগুলো রেখেছি, আর একটাতে রান্নায় ব্যবহৃত বড় খন্তা, চামচ, হ্যান্ড উইক্স এগুলোই রেখেছি। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে। চলে আসলাম বেসিন এরিয়াতে। আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নার পর বেসিন এরিয়াতে চলে যায়, কেননা অনেক প্লেট বাটি ধুতে হয়। তো এই জায়গাটা যদি আমরা সুন্দর করে অর্গানাইজ করে নিই, তাহলে কিন্তু আমাদের এই কাজটাও অনেক বেশি গোছানো থাকবে, ভালো হবে। যেমন মাজা ঘষার জন্য আমাদের যে ভিম লিকুইড, হ্যান্ড ওয়াশ, গুঁড়া সাবান এগুলা দরকার হয়, এরকম একটা অর্গানাইজারে আমরা যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর পরিপাটি গোছানো লাগবে, আর কাজ করতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। চলে আসলাম পরবর্তী টিপসে। তো আমরা রান্না করার পর যে প্লেট বাটি বা খাবার পর যে বাসনপত্র হয় সেগুলো মেজে কিন্তু অনেক সময় যে সিঙ্কের ওপরের যে জায়গাটা সেটাতেই রেখে দিই। এতে করে সিঙ্কের উপরটা কিন্তু সবসময় ভেজা থাকে, জল ঝরানোর জন্য যে বাসনগুলো রেখে দিই, তো সেটা না করে এরকম একটা ঝুড়ির মধ্যে বা অর্গানাইজারের মধ্যে আমরা যদি বাসন বাটিগুলো রাখি, তাহলে দেখুন খুব সহজেই কিন্তু জলটা ঝরে যাবে, আর আমরা বাসনগুলো গুছিয়ে নিলে আমাদের যে সিঙ্ক এরিয়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো থাকবে, যাতে করে রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আপনাদের সঙ্গে খুবই প্রয়োজনীয় একটি টিপস শেয়ার করছি। তো আমাদের রান্না করার জন্য তেল বা বিভিন্ন রকম মশলা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আমি আমার চুলার পাশে এরকম একটা ছোট্ট র্যাকে আমার রান্নার প্রয়োজনীয়
তেল মশলা এভাবেই গুছিয়ে রাখি, যাতে করে আমার রান্নার সময় ঝটপট হাতের কাছে জিনিসগুলো পেয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আমি রান্নার কাজটা সেরে অন্য কাজ করতে পারি। তো এখানে 3টা তাক আছে। উপরের তাকে আমি একটাতে সরিষার তেল, একটাতে সয়াবিন তেল রেখেছি, আর কিছু ফুল রেখেছি আর্টিফিশিয়াল এবং রিয়েল প্লান্ট, সৌন্দর্য বাড়ানোর জন্য, দেখতে পেয়েছেন। আর এখানে প্রয়োজন মতো গুঁড়া মশলা, চা, চিনি, গরম মশলা, এলাচ এগুলোই রেখে দিলাম। আর নিচের আর একটা তাক আছে, সেখানেও প্রয়োজনীয় কিছু রেখে দেব। আর এরকম একটা ম্যাট যদি বিছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নোংরাটা খুব কম হয়। ম্যাটটা পরিষ্কার করলেই র্যাকটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা লাগে না। এটাও কিন্তু একটা টিপস। আর এখানে হচ্ছে আমার রান্নায় ব্যবহৃত লবণ, হলুদ, জিরা, পাঁচফোড়ন, ঠিক এগুলোই আমার প্রয়োজন মতো গুছিয়ে নেব। এতে করে রান্নাঘরটা অনেক বেশি গোছানো লাগবে আর অনেক সুন্দর পরিপাটি হবে। আর ঠিক আমার কাউন্টার টপের একটা কর্নারে আমি একটি কর্নার র্যাক রেখেছি। সেখানে আমার প্রয়োজন মতো গুঁড়া দুধ, তারপর হচ্ছে সুজি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা আমার প্রয়োজন মতো আমি সাজিয়ে নিয়েছি। আর উপরের তাকটাতে আমি হচ্ছে কিছু ডাল, যেমন মুগের ডাল, মসুরের ডাল, তারপর হচ্ছে ছোলার ডাল, এই ডালগুলো গুছিয়ে নিলাম। তো আমার রান্নার সময় এই জিনিসগুলো কিন্তু ঝটপট হাতের কাছেই পেয়ে যাব। আর দেখতেও কিন্তু রান্নাঘরটা অনেক বেশি গোছানো, সুন্দর, পরিপাটি লাগবে। যে কেউ রান্নাঘরে এসে, মানে আমি বাদেও যদি রান্না করতে যাই, জিনিসগুলো কিন্তু খুব সহজেই খুঁজে পাবে আর সবাই দেখে অনেক বেশি প্রশংসা করবে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। আর কার কাছে কোন টিপসটি ভালো লাগছে প্লিজ 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 একটা কমেন্টে জানাবেন। তো আমাদের অনেক সময় সকালে বাচ্চাদের টিফিন দিতে হয়, তা বাদেও কিন্তু সন্ধ্যায় বাচ্চাদের অনেক সময় নাস্তা বানাতে হয়। তো আমরা যদি আমাদের ফ্রি টাইমে এরকম কিছু নাস্তা আইটেম বানিয়ে আমরা যদি ফ্রিজে স্টোর করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো খুব সহজেই ফ্রিজ থেকে জিনিসটা বের করে বাচ্চাদের নাস্তায়, টিফিন হোক বা বাড়ির সন্ধ্যার নাস্তায় ঝটপট করে দিতে পারবো। তো আমি এভাবেই কিছু চিকেন রোল বানিয়ে কিছু ডিপ ফ্রিজে আর কিছু নর্মাল ফ্রিজে রেখে দেবো। মানে পরের দিন সকালে যেটা দরকার সেটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর ডিপ ফ্রিজে অন্যটা রেখে দেব। যখন আমার প্রয়োজন মতো বের করে আমি কিন্তু খুব সহজেই বাচ্চাদের করে দিতে পারবো। তো এটাও কিন্তু একটা টিপস, গৃহিণীদের কষ্ট কিন্তু অনেকটাই কমে যায় এই টিপসগুলো ফলো করলে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। অনেক সময় দেখা যায় আমরা রান্নাঘরের যে তেলের জারগুলো রাখি, সেই তেলের জার দিয়ে এরকম করে তেল চুইয়ে পড়ে, আর সেটা কাউন্টার টপটা তেলটা অনেকটাই মেখে যায়। আর যেটা পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, কেননা মানে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে গেলে জায়গাটা তৈলাক্ত হয়ে যায়, ন্যাকড়াটাও তৈলাক্ত হয়ে যায়। তো আমরা যদি এরকম একটা অর্গানাইজার বা প্লেট মধ্যে এরকম তেলের যে পটটা আছে সেটা যদি রাখতে পারি, তাহলে দেখা যায় যে যদি তেল চুইয়েও পড়ে তাহলে কিন্তু প্লেটের উপর পড়বে, কিচেনটা একদমই নোংরা হবে না, আর কিচেনটা কিন্তু পরিষ্কার থাকবে, সব সময় চকচকে ঝকঝকে থাকবে, প্লেটটা ধুয়ে নিলেই হয়ে যাবে। তো চলে আসলাম পরবর্তী টিপস। এখন কিন্তু শীত একদম নেই বললেই চলে, তারপরেও হালকা একটু আসে, মাঝে মাঝে পড়ে, আর অনেকটাই গরম পড়ে গেছে। আর শীতে আমরা কম্বল গায়ে দিই, আর মোটা কম্বলগুলো কিন্তু জলে ধোয়া আর সেটা পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর এদিকে ড্রাই ক্লিনে দিলেও কিন্তু অনেকটা টাকা খরচা হয়ে যায়। তো এভাবে একটা বাটির মধ্যে 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ ট্যাল্কম পাউডার দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বাড়িতেই কম্বলগুলো ড্রাই ওয়াশ করে নিতে পারি। এটা কিন্তু অনেকটা কার্যকরী একটি টিপস। আর আপনারা অবশ্যই ফলো করে কি রেজাল্ট পেলেন কমেন্টে জানাতে পারেন। তো এভাবে একটি ছাঁকনির সাহায্যে আমি পুরো কম্বলে এটা বিছিয়ে দেব, এবং অপর পাটেও কিন্তু সেমভাবে আমি ছাঁকনির সাহায্যে বিছিয়ে দেব। যেহেতু এটা ডাবল পাটের কম্বল, আর দুই দিকেই মানে এদিক ওদিক দুই দিকেই গায়ে দেওয়া যায়, যার কারণে দুই দিকেই কিন্তু নোংরা হয়েছে। আর এই কাজটা হাত দিয়েও করা যায়, কিন্তু হাত দিয়ে করলে কোথাও বেশি কোথাও কম পড়ে, যার কারণে কাজটা আমি একটি ছাঁকনির সাহায্যেই করে নিলাম।
তো এভাবে রেখে 5 মিনিট রেখে দিব। তারপর একটা ঝাড়ুর সাহায্যে পুরো কম্বলের মধ্যে যে মিশ্রণটা আমি দিলাম সেই মিশ্রণটি খুব ভালোভাবে পুরো কম্বলের মধ্যে একটা যে বিছানা ঝাড়ার ঝাঁটাগুলো হয় সেগুলো দিয়ে বিছিয়ে দেব। কারণ বেকিং সোডা ময়লা পরিষ্কার করতে অনেক বড় কাজ করে থাকে, আর ট্যালকম পাউডার দেওয়াতে দীর্ঘদিন কম্বল গায়ে দেওয়ার যে একটা স্যাঁতসেঁতে গন্ধভাব সেটা দূর করে ফেলবে। আর তা বাদে যে ময়লাগুলো থাকবে এরকম একটা ভেজা কাপড়ের সাহায্যে আর একটা প্যান টাইপের ঢাকনার সাহায্যে এভাবে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু কম্বল একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কিভাবে কম্বল পরিষ্কার করেছেন এই শীতে, আর যারা করেননি তারাও কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। চলে আসলাম পরবর্তী টিপসে। শীতের সবজি প্রায় শেষের দিকে হলেও বাঁধাকপি ফুলকপি কিন্তু আমরা খেয়েই যাচ্ছি। তো অনেকে আছেন যে নিচে বসে সবজি কাটতে পারেন না, তারা কিন্তু কাজের সুবিধার্থে চপিং বোর্ড ব্যবহার করে থাকেন। আর আধুনিকতার এই যুগে আমরা অনেকেই কিন্তু চপিং বোর্ড এবং ছুরি দিয়ে সবজি কেটে থাকি। তো এরকম সবজি কাটার সময় হয় কি, অনেক সময় একটু তাড়াতাড়িতে অসাবধানতাতে আমাদের হাতের আঙ্গুল কিন্তু অনেক সময় কেটে যায়। তো এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। তো যার জন্য বাঁধাকপিগুলোকে বেশি কুচি করার জন্য আমরা যদি এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে সবজিগুলো আটকে নিয়ে তারপর এভাবে কুচি করি, তাহলে কিন্তু খুব সহজেই কুচি হয়ে যাবে। অন্য সবজিগুলো যত তাড়াতাড়ি কাটা যায়, বাঁধাকপি যেহেতু কুচি করা লাগে, তো বাঁধাকপি কিন্তু সেভাবে কুচি করা যায় না, করতে গেলেও হাত কেটে যাওয়ার একটা রিস্ক থাকে। তো এভাবে কাঁটা চামচ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা কুচি করে নিতে পারবো। তো কেমন লেগেছে এই টিপসটা কমেন্ট করে জানালে আমি খুশি হব। চলে আসলাম পরবর্তী টিপসে। তো শীতের সবজি কিন্তু আমরা নানাভাবে ফ্রিজে রেখে থাকি, তারপরেও দেখা যায় যে সবজি শুকিয়ে যায়, পচে যায়। তো সবজি আনার পরই আমরা যদি যে শপিং ব্যাগগুলো বাজার থেকে আনি সেই শপিং ব্যাগের মধ্যে রেখে সবজি ফ্রিজে নর্মালে রেখে দিতে পারি, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই সতেজ থাকে। তো টিপসগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আবারও বলছি ভিডিওটি লাইক করবেন, আর নতুন কেউ আজকের ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।